অমিতের কথা। পোস্টমর্টমের জন্য শোয়ানো লাশটা আমার প্রাক্তন প্রেমিকার, আমার 13 বছরের ভালোবাসার। মর্গের ভেন্টিলেটর দিয়ে মৃদু আলো আসছে। সে আলোতে কি অপরূপ লাগছে আমার উপমাকে। আমি অপলক তাকিয়ে রইলাম। প্রায় 7 মাস পর দেখলাম আমার উপমাকে। কি সুন্দর চোখ বুজে আছে, চেহারায় লাবণ্যতা বেড়েছে, ঠিক যেন কোনো ঘুমন্ত রাজকন্যা। হাঁটু সমান চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শক্ত পাটাতনটায়। আমার মাথা কাজ করছে না। আমি আমার এত বছরের চিকিৎসাবিদ্যা ভুলে গেলাম লহমায়। এখানে উপমা কিভাবে? ঢাকা মেডিকেলের এই লাশ কাটা ঘরটায় আমরা 4 জন উপমার দেহকে ঘিরে দাঁড়িয়ে। একটা ফিনফিনে গেরুয়া রঙের ওড়না দ্বারা উপমার দেহ ঢাকা, মাথার নিচে শক্ত চৌকাঠ। আহা, আমার উপমা তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারে না। ফরেনসিক বিশেষজ্ঞ আফতাব, অধ্যাপক শফিক কামাল স্যার, ডোম আঙুর আর আমি। ডোম আঙুর মানুষটা কেমন জানি, লালচে চোখ, চোয়াল শক্ত, কালো ছিপছিপে গড়ন। বয়স কত তা জানা নেই। শফিক কামাল স্যার ছাত্র অবস্থায় যখন এসেছিলেন তারও আগে থেকে আঙুর এই মেডিকেলে ডোমের কাজ করেন। আধ্যাত্মিক ধরনের, সবাই ভয় পান তাকে। তার মধ্যে নাকি বড় কোনো অশরীরী শক্তি লুকিয়ে আছে। আমাদের দিকে তার কোনো মনোযোগ নেই। এক মনে ছুরিতে ধার দিচ্ছেন তিনি। আচ্ছা, একটু পর কি এই ছুরিটা উপমার দেহে চালানো হবে? মুরগি কাটার মতো, সবজি কাটার মতো? আমি তো জীবনে কত ময়না তদন্ত করেছি, মানব দেহে শরীরের অংশবিশেষ কেটেছি। আজ আমার কাছে সব নতুন লাগছে কেন? আজকের ময়না তদন্তে আসার ইচ্ছে আমার ছিল না। শফিক কামাল স্যারের কথা এসেছে। তবে কি উপমার কারণেই বিধাতা আমাকে এই লাশ কাটা ঘরে টেনে আনলেন? আফতাব আমার কলিগ, স্যারকে প্রশ্ন করলেন, মার্ডার কেস স্যার? নো, সুইসাইড। হ্যাঙ্গিং? প্রবাবলি। উফ, কি বলছো ওরা? আমি তো ওদের কথা নিতে পারছি না। ছুরিতে ধার দেওয়া শেষ। টাংস্টেনের ছুরিটা ঝলমলে দুতি ছড়াচ্ছে। শফিক কামাল স্যার আঙুরকে ইশারা করলেন কপালে চামড়া কেটে চুলসহ মাথার স্কিনটা সামনে থেকে টেনে পেছনে আনতে। তারপর হাতুড়ি আর বাটালি দিয়ে কপালের কাছে ঠক ঠক করে খুলিটা ফাটিয়ে ফেলবে। কপালের হাড্ডি দুইটা খুলে মাথার মগজ বের করবে। ধারালো ব্লেড দিয়ে কেক কাটার মতো করে মগজটা কয়েক খণ্ডে কেটে দেখা হবে। আমি কেমন করে তা সইব? না, এটা আমি মানতে পারবো না। তীব্র প্রতিবাদী সুরে বললাম, না আঙুর সাহেব, মাথা কাটার কোনো প্রয়োজন নেই। আমার দীর্ঘ নিস্তব্ধতার পর তীব্র ঝাঁঝালো সুরে অনেকটা কেঁপেই উঠল সকলে। সচরাচর পোস্টমর্টম করতে এসে কোনো ডাক্তার এত চেঁচামেচি করে না। আমি করলাম, আমার উপমার জন্য। শফিক কামাল স্যার অবাক হয়ে আমার দিকে তাকালেন। তার বার্ধক্যে কুঁচকানো চোখ আরও কুঁচকে গেল। তা না হলে মগজ পরীক্ষা করব কিভাবে ডাক্তার অমিত? ব্রেন ইনজুরি হয়ে মৃত্যু হয়েছে কিনা জানবো কিভাবে? এটা তো সাজানো সুইসাইডের নাটকও হতে পারে। আফতাবের প্রশ্নে খানিকটা দমলাম আমি। সত্যি তো। তারপর উত্তর করলাম, স্যার তো বললেনই হ্যাঙ্গিং কেস, তাহলে মগজ পরীক্ষা করার প্রয়োজন কি? তারপরেও পুলিশ কেসে আমরা সঠিক তদন্ত দিতে না পারলে তো তাদের তদন্তে ঝামেলা হবে। স্যার বলেছেন প্রবাবলি। দ্যাট মিন্স হি ইজ নট শিওর। স্যারের অভিজ্ঞতায় প্রশ্ন তুলছেন ডাক্তার আফতাব। ভালো করে তাকিয়ে দেখুন, গলায় কালো দাগ। মৃত্যুর কারণ বুঝতে বাকি থাকার কথা না নিশ্চয়ই? আফতাব কিছু বলতে যাবেন, তার আগে স্যার ইশারায় চুপ করিয়ে দিলেন তাকে। আঙুরকে মাথায় ছুরি চালাতে নিষেধ করলেন। আঙুরের মুখে একটা বাঁকা হাসি দেখতে পেলাম আমি। ঠিকই বলেছেন ডাক্তার অমিত। আমি যা ধারণা করছি তাতে মগজ পরীক্ষার প্রয়োজন পড়বে না। আপনারা কি এখনো ব্যাপারটা ধরতে পারেননি? কি ধরতে পারার কথা বলছেন স্যার? আফতাব স্যারের দিকে উত্তরের আশায় তাকিয়ে। স্যার আঙুরের হাত থেকে ছুরি নিয়ে অভিজ্ঞ হাতে এক টানে চিরে ফেললেন উপমার তলপেট। আহ,
করে কি আর্তনাদ করে উঠল উপমা। আমি দু চোখ বুজে অপর পাশে তাকালাম। চিনচিনে ব্যথা হচ্ছে আমার বুকে, আমার হৃৎপিণ্ডে, যেন সহস্র ভীমরুল একযোগে কামড়াচ্ছে। কতক্ষণ কেটে গেল জানা নেই। আফতাবের মৃদু আর্তনাদ ভরা শব্দে উপমার পানে চাইলাম আমি। যেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমার ঠোঁট পৌঁছেছে, আজ সেখানে চলছে ধারালো ব্লেড। এই যন্ত্রণা আমি কাকে বোঝাবো? নজরুলের পথহারার দুটো লাইন মাথায় ঘুরছে। বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোনো অনেক দূরে যাবে, উদাস পথিক ভাবে আমিও যাব অনেক দূরে। আচ্ছা, সেখানে কি উপমাকে পাবো? এসব ভাবতে ভাবতে বিস্মিত হলো অক্ষি যুগল। জরায়ু কেটে বের করা হলো এক মানব শিশু, ফুটফুটে টুকটুকে এক মানব শিশু। লালচে তার ঠোঁট, রক্তিম তার শরীর। এই যেন একটু টোকা দিলে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠবে, মায়ের দুধের জন্য অস্থির হয়ে উঠবে, কান্নায় মাতাবে পুরো ঘর। শফিক কামাল স্যার অবাক হলেন। ধারণায় বাস্তবে রূপ নিয়েছে। তার এত বছরের কেরিয়ারে এই প্রথম এমন কিছুর মুখোমুখি হলেন তিনি। আফতাব বিস্ময় বলে ওঠেন, ও মাই গড, 23 কিংবা 24-এর অপূর্ব মেয়েটি নিজের অনাগত বাচ্চা সহ সহমরণে গিয়েছে। বহুক্ষণ বাদে মুখ খুললেন আফতাব। স্যার, উনি কি ম্যারিড ছিলেন? না। শফিক কামাল স্যারের জবাবে হয়তো আফতাব কিছুটা ধরতে পারলেন ঘটনা। অবিবাহিত মানে বাচ্চাটা অবৈধ? আমি আর মেনে নিতে পারলাম না। স্যার, আমি বাইরে যেতে চাই। আমার হঠাৎ করেই মাথাটা ধরেছে। স্যার আমাকে অনুমতি দিলেন। বের হওয়ার পথে আঙুর দরজা অবধি এগিয়ে এলেন। কানে কানে ফিসফিসিয়ে বললেন, স্যার। বাচ্চাটা কইলাম আপনার লাহানি। কথাটা বলেই কেমন একখানা হাসি দিলেন তিনি। আমি দ্রুত বেরিয়ে পড়লাম। পিছনে পড়ে রইল লাশ কাটা ঘর। সেই ঘরে আমার উপমা, তার পাশে পিতৃ পরিচয়হীন এক নবাগত, যে ধরনীর আলো দেখার আগে ধরনী ছেড়েছে। বাবা। শব্দে থমকালাম আমি। সে সাথে যেন উপমাও ডাকছে আমাকে। কিন্তু এটা কি করে সম্ভব? এলোকেশী কন্যা। বর্তমান থেকে পিছিয়ে 13 কি 14 বছর আগে চট্টগ্রামের একটি পাহাড়ি উপজেলার সেন্ট জেভিয়ার্স মিশনারি হাই স্কুল, পাহাড়ের উপরে স্থাপিত এই মিশনারি হাই স্কুলে প্রায় 600 ছাত্রছাত্রী পড়াশোনা করে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। পাহাড়ের ঢালু সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মনোমুগ্ধ করে স্কুলটি। চারপাশে যত দূর চোখ যায় কেবল পাহাড় আর পাহাড়ের সারি। পাহাড়ে ওঠার মাঝপথে একটা আম গাছ পরে খোলামেলা ছোট জায়গাটায় নেভি ব্লু ফুল প্যান্ট আর সাদা শার্ট পরনে। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের 10ম শ্রেণীর সবচেয়ে মেধাবী তবে দুষ্টু ছেলেটা একটা ডালে বসে আখ খাচ্ছে, সাথে তার প্রিয় বন্ধু নাফিস। নাফিস বেশ শান্ত ছেলে। সবাই দেখলে অবাক হয়, এত দুষ্টু একটা ছেলের বন্ধু এত শান্ত হয় কি করে। এই যে তারা এখন আখ খাচ্ছে, তাও তো চুরি করে এনেছে। বেচারা নাফিস যেতে চায়নি। সকালবেলা তাকে ট্রেনে হিস্ট্রে ঘুম থেকে তুলেছে তার বন্ধু অমিত রাওনাফ, যাকে সে অমি বলে ডাকে। ফাদারের কাছে নির্ঘাত বকা শুনতে হবে দুজনকে। মুখটা এমন প্যাঁচার মতো করেছিস কেন? আখ খা। তুই খা, তোর আখ। ফাদার জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? মংলা চাচা কতটা তেদর জানিস না? যদি একবার জানতে পারে তার শখের আখ আমরা চুরি করে খেয়েছি, তাহলে শেষ। তার স্পেশাল শীতের আখ। আরে দূর, ওই ব্যাটা একটা খাটাস। চুপচাপ খাতো। সবে ভোর, দোয়াটে আকাশ, ভোরের হিমেল হাওয়া, পাখির কিচিরমিচির, পাহাড়ের গ্রান, কুয়াশাচ্ছন্ন পাহাড়। আহা, অপরূপ। আজকে নাকি নতুন টিচার আসবে। প্লিজ তুই কিছু করিস না। নাফি, এর জন্য তোকে এত ভালো লাগে। কি সুন্দর বুঝিস তুই আমাকে। নাফিস কপাল চামড়ায়। আজ আরেকটা কেলেঙ্কারি ঘটবে। অমি যা দুষ্টু। আখ খেতে খেতে খিলখিল হাসির শব্দে অমির আখ খাওয়া থেমে যায়। ডাল থেকে মুখ বাড়িয়ে সিঁড়ি পানে চায় সে। কুয়াশায় মোড়ানো সিঁড়ি। হাসির শব্দ প্রখর হচ্ছে।
হৃৎপিণ্ড থমকে যায় অমির। চোখের পলকে কুয়াশা ভেদ করে এক এলোকেশি সখীসহ হেঁটে চলে যায় উপরে। এলোকেশি কি পড়েছিল অমি জানে না। এলোকেশির মুখটাও অমি ভালো করে দেখেনি, কেবল শুনেছে তার হাসির শব্দ আর হাঁটু অব্দি এলোমেলো কেশ। অমি বিড়বিড় করে, কে এই এলোকেশি? আগে তো দেখিনি। কি ভাবিস তুই? কিছু না, চল উপরে যাই। বলেই ডাল থেকে নামে অমি। নাফিসও নামে। স্কুল ব্যাগটা তুলে দুই বন্ধু স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। 8টায় ক্লাস। নাফিস অবশ্য ভয়ে ভয়ে আছে, না জানি আজ আবার অমি কি করে বসে। বর্তমান। পোস্টমর্টেম সেরে এসে ফরেনসিক ল্যাবে বসে আছেন আফতাব জামান। তার মাথায় কেবল একটা কথাই ঘুরঘুর করছে, ডাক্তার অমিত এমন অস্বাভাবিক আচরণ কেন করলেন? 3 বছর যাবৎ তারা একত্রে কাজ করছেন। ডাক্তার অমিত অনেক দক্ষ হাতেই কাজ সেরেছেন। কত বীভৎস লাশের ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন তারা। কখনো তো ডাক্তার অমিত এমন করেননি। যদিও সময় বদলেছে, এখন তো মন্ত্রীর মেয়ের জামাই অমিত সাহেব, তাই হয়তো ভাব বেড়েছে, হতেও পারে। যাই হোক, আজকের মেয়েটার জন্য অবশ্য আফতাব জামানেরও খারাপ লাগছে। কত কষ্টের পরে না জানি মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কি অপরূপ দেখতে মেয়েটা, ঠিক যেন রূপকথার রূপাঞ্জলের মতো। কত মায়া তার মুখে। এত সুন্দর মেয়েটাও কারো থেকে প্রতারিত হয়েছে। বাচ্চাটার কথা ভেবেও বুক কেঁপে ওঠে তার। যে কুলাঙ্গার মেয়েটাকে গর্ভবতী করে ফেলে চলে গিয়েছে, তার জন্য ঘৃণায় বিষিয়ে ওঠে অন্তর। পোস্টমর্টেম রিপোর্ট তৈরিতে মন দিলেন তিনি। কিছুক্ষণ বাদেই পুলিশের কর্মকর্তারা আসবেন। লাশ হস্তান্তরেরও একটা ব্যাপার আছে। নিজের সর্বাত্মক সাহায্য আফতাব করবেন পুলিশকে। পুলিশ অফিসার সানাউল কেসটার তদন্তে আছেন। যদিও আফতাব এবং অধ্যাপক শফিক কামাল নিশ্চিত হয়েছেন এটা সুইসাইড কেস। কিছু স্যাম্পল প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, মালিবাগও পাঠানো হবে। তারপর মেয়েটির ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। মেয়েটাকে ব্যবহার করে যে ফেলে রেখে গিয়েছে, তার অবশ্যই শাস্তি চান তিনি। মেয়েটার দৈহিক গড়ন দেখে বোঝার উপায় নেই সে 7 মাসের গর্ভবতী। তারও ধরতে অসুবিধা হয়েছিল। কি অদ্ভুত, আর যা যা ঘটছে সবই কাল্পনিক লাগছে তার নিকট। মেয়েটা তার ছোট বোনের বয়সী। কখনো এত মায়া কোনো লাশের জন্য লাগেনি আফতাবের। রিপোর্ট তৈরি হতে 1 সপ্তাহের মতো লাগবে। তিনি চেষ্টা করবেন স্যারকে বলে যতটা দ্রুত করা যায়। বাচ্চার বয়স 7.5 মাস। মেয়েটির নাম তাসনিয়া উপমা। মৃত্যুর কারণ গলায় দড়ি দেওয়ার ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া। অমিতের কথা, একজন মৃত মানুষ কি কখনো ফিরে আসে? আচ্ছা, আমার কি আবার দৃষ্টিভ্রম হচ্ছে? টঙের দোকানে চা খেতে বসেছিলাম, ভাবছিলাম কিছুক্ষণ আগের কথা। হসপিটালে বাবা ডাকটা একটা ছোট্ট বাচ্চার ছিল, যে বাবার কাঁধে বসে ঘোরাঘুরি করছে। আর উপমা ছিল আমার দৃষ্টিভ্রম। আমি বারবার খুঁজেও উপমাকে পাইনি। উত্তপ্ত মস্তিষ্কটাকে ঠান্ডা করতে আরও উত্তপ্ত কিছু প্রয়োজন, তাই এসেছিলাম চা খেতে। তবে কিছুক্ষণ পূর্বে একজন কালো বোরকা পরিহিত মহিলা আমার পাশে এসে বসলেন। এখনো বসে আছে, কিন্তু আমি আমার বিস্ময় মনোভাব এখনো কাটিয়ে উঠতে পারছি না। নিকাব খুলে উপমা আমার পাশে বসে। অমিত, তুমি সেই কখন থেকে চা হাতে নিয়ে হা করে আমার দিকে তাকিয়ে আছো। আমি যদি এখন মাছি হয়ে তোমার মুখে ঢুকে যাই? আমার মুখ বন্ধ হলো। এই মেয়ে উপমাই। এরকম আজগুবি কথাবার্তা উপমা ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি চায়ের কাপটা বেঞ্চে রেখে মুখ ঢাকলাম 2 হাতে। রাস্তায় যানবাহনের কর্কশ আওয়াজ, মানুষের গিজগিজের কেমন কেমন শব্দ, এর মাঝে এক বাচ্চার কান্নার আওয়াজ। সব মিলিয়ে ঝিঝি ঝিঝি শব্দ, যা কানের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করছে আমার। উত্তপ্ত মস্তিষ্ক ঠান্ডা হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে গেল। এর মাঝে উপমার ধাক্কা। এই অমিত, এভাবে মুখ ঢেকে আছো কেন তুমি? আমি কি কোনো হতাশা যাকে দেখলে মুখ ঢাকতে হয়? নাকি আমি কবির বলা মাগের সন্ন্যাসী,
যে তোমার হৃদয় রিক্ত করেছে, তাই হতাশা গ্রাস করেছে তোমাকে। চোখ ঘুরিয়ে, হাত নাড়িয়ে, পা নাচিয়ে, মুখ বাঁকিয়ে, ঠোঁট ফুলিয়ে এক নিঃশ্বাসে আরও কিছু অপ্রাসঙ্গিক কথা বলল উপমা। এবার আমি শতভাগ নিশ্চিত এই মেয়ে আমার উপমা ব্যতীত আর কেউ হতেই পারে না। আমি আসলে কি প্রতিক্রিয়া দেখাবো তা বুঝতে পারছি না। খানিকক্ষণ আগে আমি পোস্টমর্টেম সেরে এলাম, এখন সেই মেয়ে আমার চোখের সামনে হাজির, তাও বিশাল এক ব্যাগ সমেত। না, এবারে একখানা সিগারেট ধরাতে হবে। মামা, একটা বেনসন। গাল ফুলে উপমা বলল, নো স্মোকিং। এই মেয়ের সাথে এবারে কথা বলতেই হয়। সেই কখন থেকে মাথা খাচ্ছে আমার। আপনি কে বলুন তো? বাবা, এদিকে ভূতের মুখে। চুপ করুন আর সত্যটা বলুন, কে আপনি? টঙের মামা একখানা সিগারেট দিয়ে গেলেন। আমি ধরাতে যাব তার আগেই বাধা। নো স্মোকিং বলেছি না? আমি কি করব না করব তাতে আপনার পারমিশন নিতে হবে? অবশ্যই, নয়তো দেও আমিও খাবো। এমনিতে উত্তপ্ত মস্তিষ্ক, তার ওপর এই উপমারূপী মেয়ে। আচ্ছা, সব বাদ, সিগারেট ফেলে দিলাম। কে তুমি? আমি উপমা, তাসনিয়া উপমা। তাহলে মর্গে কে? আমার বোন রূপমা। তুমি তো জানতে আমার যমজ বোন আছে। আমি কি করে বিশ্বাস করব তুমি আমার উপমা? তুমি আমার নাভির পাশের তিলটা কামড়ে দাও সব সময়। আমি বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। আমাদের অন্তরঙ্গ মুহূর্তের কথা ও কি করে জানলো? এখনো বিশ্বাস হচ্ছে না অমিত। করুণ শোনালো উপমার গলা। হ্যাঁ, উপমাই, আমার উপমা। উপমা, এই তো আমার হাতটা ধরলো। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল আমার। এই অনুভূতি তো কারো বেলায় হয় না। উপমা মাথা রাখলো আমার কাঁধে। নাক টানার শব্দ হচ্ছে, হয়তো কাঁদছে। রূপমা প্রেগনেন্ট ছিল। তাহলে উপমা নামে ওর নাম রেজিস্টার করা যে? এত প্রশ্ন অমিত, এত প্রশ্ন কেন? আমি বাসা থেকে পালিয়ে এসেছি। কেন পালিয়েছ? তোমার জন্য। আমি যদি তোমাকে মেনে না নিই? আমি এখন বিবাহিত। ভুলে যেও না অমিত, আমি তোমার প্রথম স্ত্রী। নাফি ভাইয়া বাংলাদেশে আসুক, দেখি তুমি কোথায় পালাও। কে সে এলোকেশী? বর্তমান থেকে পিছিয়ে 13 কি 14 বছর আগে। নতুন টিচার আসলেই অমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে সকলে। দুষ্ট ছেলে কাকে বলে, কত প্রকার কি কি তা অমিকে দেখলে মানুষ বুঝতে পারে। আজকে বেশ কয়েকজন শিক্ষক ওকে বলেছেন নতুন একজন স্যার আসবেন। কোনো প্রকার দুষ্টুমি যেন অমি না করে। তবে অমি কি সে কথা শোনার পাত্র? নাফি অসহায় চোখে চেয়ে আছে। অমি বেলুন বাচ্চা আপন মনে। কিছুক্ষণ পরে নতুন স্যার ক্লাসে ঢুকলে সে এই বেলুনটা ফাটাবে। অমি, তুই ক্লাস 10-এ পড়িস, এসব বাচ্চাদের মতো কর্মকাণ্ড কি তোকে মানায়? দেয়ালে হেলান দিয়ে বলল নাফি। অমি ডোন্ট কেয়ার ভাবে একখানা চাহনি দেয় তার হ্যাংলা পাতলা শ্যামবর্ণের বন্ধুটির দিকে। ভালো স্টুডেন্ট হলেও ওরা দুজন সবসময় ব্যাক বেঞ্চার। হই হুল্লোড় হচ্ছে পুরো ক্লাসে। ক্লাসে প্রবেশ করলেন হালকা বাদামি রঙের শার্ট, কালো প্যান্ট পরিহিত এক মধ্যবয়সী পুরুষ। প্রবেশ করেই একটা শব্দে চমকে ওঠেন তিনি। তার হাত থেকে বইগুলো নিচে পড়ে যায়। হা হা করে হেসে ওঠে পুরো ক্লাস। নিজেকে সামলে নেন তিনি। যথারীতি ক্লাস শুরু হয়। বেশ ভালো পড়ান নতুন স্যার। ইংরেজিতে বেশ দক্ষ বলা চলে তাকে। তিনি যখন পিছনে আসেন, তার পিছনে একখানা কাগজ আটকে দেয় অমি। আজিজ সাহেব যেদিকে যাচ্ছেন সেদিকেই সবাই হাসাহাসি করছেন। কেমন অস্বস্তিতে ঘিরে ধরল তাকে। কেউ কিছু বলছে না, সবাই কেবল হাসছে। টিফিনের ঘন্টা পড়ায় তিনি দ্রুত শ্রেণীকক্ষ ত্যাগ করলেন। দেয়ালের ওপর বসে হা হা করে হাসছে অমি। নাফি চুপচাপ বসে আছে। অমি কেন যে এসব করে, এরপরে সব তো তার জানা আছে। ফাদারকে ডাকানো হবে, অমিকে শাসানো হবে। ফাদার অমিকে শাসন করবেন। কি মজা পাস এসব করে? অনেক মজা পাই। নাফি দূর পাহাড়ে চেয়ে থাকে।
দেয়ালে পা ঝুলিয়ে বসে আছে তারা, চোখের সামনে সারি সারি পাহাড়ের চূড়া। নাফি অন্যমনস্ক হয়ে যায়। অমি, কি এভাবে একজন মানুষকে অপমান করা দুষ্টুমি না? বেয়াদবি। তিনি একজন শিক্ষক, নতুন এসেছেন, কাজটা তো ঠিক হলো না দোস্ত। ওরে, আসছে আমাদের নতুন সাহিত্যিক নাফি সেন্দ্র। নাফি দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছেলেকে জ্ঞান দেওয়া আর একটা গাছকে জ্ঞান দেয়া একই কথা। এই ছেলে এক কান দিয়ে কথা ঢুকাবে, আরেক কান দিয়ে বের করবে। মাঠে বাচ্চারা খেলা করছে, দৌড়াদৌড়ি, লাফালাফি। তারা বসে আছে মাঠের দিকে পিঠ দিয়ে। এই যে শুনছেন নাফি? অমি একযোগে পিছু ফিরে যায়। অমির চোখ জুড়িয়ে যায়। আরে এ তো সে এলোকেশী, এখন আবার চুলে খোপা করেছে। আপনাদের মাঝে অমি কে? অমি নাফি সামনে ফিরে বসলো। অমি চমৎকার করে হেসে বলল, আমি। ও, আপনি সে বেয়াদব ছেলে। আপনার কি কোনো আদব কায়দা নেই? আপনার সাহস হয় কি করে আমার বাবার পিছনে কাগজ লাগানোর? তাতে আবার লিখেছেন আমি একজন শান্তশিষ্ট ভদ্রলোক। এই আপনার শিক্ষা? আপনার মতো নির্লজ্জ বেহায়া মানুষের উচিত কচু গাছে ফাঁসি নেওয়া। খবরদার, আমার বাবার সাথে আর কোনো বেয়াদবি করেছেন তো দাঁত ভেঙে হাতে ধরিয়ে দিব। চলো মিতু, এমন লোকদের সামনে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করে না। চোখ ঘুরিয়ে, হাত নাড়িয়ে, পা নাচিয়ে, মুখ বাঁকিয়ে, ঠোঁট ফুলিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল এলোকেশী। অমি আর নাফি হা করে গিলল সবগুলো কথা। নাফি কিছু বলতে যাবে, তার আগেই বুকের বাঁ পাশে হাত দেওয়া এক অন্য অমিকে পেল সে। আরেকটু হলে উল্টে পড়বে। নাফি চটজলদি ধরল তাকে। কি করছিস? পড়ে যাবি তো। অলরেডি পড়ে গেছি, অমি বিড়বিড় করে। বর্তমান এইমাত্র ফোনে স্বামীর সাথে কথা বলল আদরি। আজ সে হাত পুড়িয়ে খাসির মাংস রান্না করেছে তার অমিতের জন্য। গায়ে জড়িয়েছে নীল শাড়ি, হাতে নীল চুড়ি। চুলটা কি খোলা ভালো লাগবে? না, খোপাই থাক। চোখে কাজল, বেশি বেশি হয়ে যাবে। যাক না, স্বামীই তো। হেসে বাম চোখে কাজল আঁকে আদুরি। ফোন বেজে ওঠে আবার। বাবা ফোন করেছেন। আমার প্রিন্সেসটা কি করে? সাজুগুজু করে। হাহা, জামাই বাবাজিকে নিয়ে কবে আসবে? প্রিন্সেস, দুদিন আগেই না দেখা করে এলাম বাবা। বাবার কি তাতে মন ভরে? আচ্ছা, আসবো। প্রিন্সেস, জি বাবা। মা, তুই খুশি তো? অনেক। আমানুল্লাহ সাহেব মেয়ের কথায় আশ্বস্ত হন। মা মরা মেয়েটা যখন যা চেয়েছে তাই দিয়েছেন তিনি। তিনি মনে মনে ভাবেন, তোর ভালোর জন্য বাবা সব করতে পারে, সব। আজিজ সাহেব এবং তার ওয়াইফ রেহানা বেগম চেয়ারে বসে আছেন। তাদের সামনে পুলিশ অফিসার সানাউল এবং আরও কয়েকজন পুলিশ। আপনার মেয়ে প্রেগনেন্ট ছিল আজিজ সাহেব। সানাউলের কথায় বিস্মিত হলেন স্বামী স্ত্রী। রেহানা ওড়নায় মুখ লুকিয়ে কেঁদে ওঠেন। আজিজ সাহেব অসহায় হয়ে কেবল চেয়ে আছেন। মিস উপমার কি কারো সাথে সম্পর্ক ছিল? আজিজ সাহেব এসবের কিছুই জানেন না। গত কয়েক বছর যাবৎ মেয়ের সঙ্গে কথা বলেন না তিনি। রেহানা বললেন, মেয়েটা আমাকে কোনো কিছুই বলে না। গত কয়েক মাস যাবৎ ঘরবন্দি করে রেখেছে নিজেকে। আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি। কর্মব্যস্ততায় ওর সাথে কথাও হতো কিঞ্চিত। তাই বলে আপনার মেয়ে যে প্রেগনেন্ট তা আপনি মা হিসেবে বুঝবেন না? নীরবতা নেমে এলো ঘরে। সানাউল দীর্ঘশ্বাস ছাড়লেন। হয়তো মেয়েটা রেপের শিকার, নয়তো এর পিছনে জড়িত রয়েছে তার কোনো গোপন প্রেমিক, যে কিনা মেয়েটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। অমিতের কথা, বউ ফোন করেছিল বুঝি? আমার অকপট সত্ত্বে কেমন মিয়ে গেল উপমা। আমার বাম হাত আঁকড়ে ধরল খুব শক্ত করে। বসে রইলাম অনেকক্ষণ দুজনে, নিশ্চুপ হয়ে চায়ের দোকানের বেঞ্চটায়। সন্ধ্যা নেমে এসেছে। হরেক রকম লাইট জ্বলে উঠছে চারপাশে। লালচে আকাশ। মাগরিবের আজান দিচ্ছে। উপমা,
কি? তাহলে এখন কি করব? সেটা আমি কি জানি। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। বাসায় যাব না আমি, আমাকে তোমার বাসায় নিয়ে চলো। পাগল তুমি? আমার বাসায় কি করে নিব তোমাকে? কেন, তোমার শ্বশুরের দেওয়া ধানমন্ডির আলিশান ডুপ্লেক্স বাসায় কি আমার একটু ঠাঁই হবে না? সব তো শেষ ছিল উপমা, তাহলে এখন আবার এসব কেন? অমিত, 13টা বছর আমি পাগলের মতো চেয়েছি তোমাকে, কত কত বিয়ে ফিরিয়ে দিয়েছি। বাবা আমার সাথে কথা বলেন না। ভাইয়া বিদেশ যাওয়ার পর প্রতিদিন কথা বলতো আমার সাথে। সেই ভাইয়া আমার সাথে কথা বলা বন্ধ করেছে। মায়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে কেবল বিয়ে ভাঙার কারণে। আর মাঝপথে তুমি আমাকে ছেড়ে দিলে। আমি এটা মানতে পারি না অমিত। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তা তুমি চাইলো আর না চাইলো। আমি অপারগ ছিলাম উপমা। আমার অসহায় কণ্ঠে উপমার নির্নিমেষ তাকিয়ে রইল আমার দিকে। এই পবিত্র মুখটাই তো আমার দুর্বলতা, এই কালো ডাগর ডাগর চোখ দুটোই তো আমার দুর্বলতা। আজ একখানা সিদ্ধান্ত নিয়েই নিলাম। চলো। কোথায়? আমার শ্বশুরের দেওয়া ডুপ্লেক্স বাসায়। দুজন মানুষ থাকি, আমি আর আদুরি। একজন ছুটা বুয়া আসেন প্রতিদিন। আপাতত লুকিয়ে থাকবে কিছুদিন। নিচতলা খালি পড়ে থাকে, দেখি এরপর কি করা যায়। হঠাৎ করে উপমা উচ্চস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠেছে। আমি শক্ত করে জড়িয়ে ধরি তাকে। আমাদের জীবনটা কেন এত অস্বাভাবিক অমিত? আমরা তো কেবল ভালোই বেসেছিলাম, কেন পুরো পৃথিবী আজ আমাদের বিরুদ্ধে অমিত? এই মেয়ের চোখের পানি আমার সহ্য হয় না। চোখ মুছিয়ে কপালে চুমু এঁকে বললাম, আমি ভুল করেছি উপমা, অনেক বড় ভুল করেছি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার দ্বারা সম্ভব নয়। কিছুদিন সময় দাও আমাকে, আই প্রমিস। তোমার অমি সব ঠিক করে দিবে, সব। রিকশায় উঠে উপমা আমার কাঁধে মাথা রাখে, হাত দুটো জড়িয়ে ধরে সে আগের মতো। উপমা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আমি শক্ত করে আঁকড়ে ধরলাম তাকে। সব তো ঠিক চলছিল। আমি ইন্টার্নি করে চাকরিতে যোগ দিব, আমার উপমাকে বিয়ে করব, আমাদের ছোট্ট একটা চড়ুই পাখির সংসার হবে। তবে সব শেষ হয়ে গেল লহমায়। মন্ত্রী সাহেব হঠাৎ অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হলেন। তার মেয়ে আদুরির সাথে আমার পরিচয় সেই সূত্র ধরে। তিনি MBA করে বিদেশে পড়তে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। বেশ আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে। ফোন নাম্বার চাইল, টুকটাক কথা হতো। হঠাৎ করে আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, মানা করে দেই আমি। এই ঘটনার কিছুদিন পরেই আদুরি হাসপাতালে এসে হাজির। এত জেদি মেয়ে তিনি। আমাকে বলে গেলেন বিয়ে করলে আমাকেই করবেন। তারপর মন্ত্রী সাহেবের ফোন। আমার কেরিয়ার, আমার ভালোবাসা সব কিছু শেষ করে দিতে দ্বিতীয়বারও ভাববেন না তিনি। তার মেয়ের খুশিটাই তার কাছে প্রদান। অন্যের অনুভূতির মূল্য নিষ্ঠুর মানুষটা দিতে জানে না। নিষ্পাপ এই পাগলিকে ছাড়া আমার কতটা কষ্টে দিন কাটে তারা সেটা বুঝবে না। উপমার ঘুমন্ত মুখটার পানে চাইলাম আমি। তোমার আমি তোমাকে ভীষণ ভালোবাসে উপমা, ভীষণ ভালোবাসে। দুষ্টু ছেলে, মিষ্টি মেয়ে। বর্তমান থেকে পিছিয়ে 13 কি 14 বছর আগে অমি নামক দুষ্ট ছেলেটাকে শায়েস্তা করেছে উপমা আজ 3 দিন হলো। ছেলেটা বড়ই অসভ্য। সবার কাছ থেকে শুনেছে উপমা অমির নাকি যার সাথে ঝগড়া হয় তাকে নাস্তানাবুদ করে ছাড়ে। তাই উপমা একটু ভয়ে ভয়ে আছে। সে 3 দিন ধরে লুকিয়ে লুকিয়ে স্কুলে আসছে, একেবারে বাবার হাত ধরে, যেন ওই বাদরটার হাতে না পড়তে হয়। তবে আজ বাবা সাথে আসতে পারেনি। তিনি কিছুক্ষণ পর আসবেন। মিতু আজ আসেনি। উপমা নতুন বিদায় কাউকে চিনেও না। দোয়া দরুদ পরে পাহাড়ের ঢালু বেয়ে উঠছে উপমা। ক্লাসে ঢুকতে পারলে আর বের হবে না। অমি আর নাফি বসে আছে তাদের চিরচেনা আম গাছের ডালে। ফাদার অনেক বকেছে অমিকে, যদিও অমি এক কান দিয়ে ঢুকিয়েছে আর অপর কান দিয়ে বের করেছে। নাফির ভীষণ খারাপ লাগছে।
অমিকে বিন্দুমাত্র কেউ কিছু বললেও নাফির সহ্য হয় না। মুখ ফুলিয়ে বসে আছে। ওই বাংলার পাঁচ, তোর যা অবস্থা দেখছি, মনে তো হচ্ছে যে কোনো সময় গালটা বেলুনের মতো ফুটে যাবে। নাফি কথা বলল না। সে পণ করেছে এই বাদরের সাথে সে আর কথা বলবে না। দুদিন ধরে তাই করছে। কথা বলবে না তো? নাফি চুপ। সে কথা বলবে না। বলবে না। আচ্ছা ঠিক আছে। দুজনে বসেছিল ডালের দু প্রান্তে। অমি হঠাৎ করে নাফির কাছে চলে এলো। হাত দুটো নাফির পিঠে। কথা বলবি না তো? ঠিক আছে, আমি 3 পর্যন্ত গুনব। যদি আমার নাম না ধরে ডাকিস তাহলে দুজনে একেবারে নিচে। বলেই হালকা ধাক্কা দেয় নাফিকে। নাফি এমন আকস্মিক ঘটনা হতবম্ব। উহু, এই বাদর আর যাই করুক সে কথা বলবে না। নাফি 1, 1.5, 2, 2.5, আরও 15 সেকেন্ড বলে আরেকটা মৃদু ধাক্কা দেয় অমি। নাফি এবারে হকচকিয়ে যায়। এই ছেলে সব পারবে। নাফি দেখ, সত্যি সত্যি তোকে নিয়ে খাদে পড়ব। নাফি, নাফির বাচ্চা। ভাই, ভাই, অমি, অমি। বিশ্ব যে হাসি দিয়ে নাফিকে ছাড়ে অমি। নাফি বিরক্তি নিয়ে তাকিয়ে। এমন সময় সে এলোকেশিকে পাহাড়ের ঢালু বেয়ে উপরে উঠতে দেখে লাফিয়ে নিচে নামে অমি। উপমা নিচে তাকিয়ে তত্তর করে উপরে উঠছিল। এমন সময় বিনুনিতে টান পড়ায় থমকে দাঁড়ায় সে। সেই সাথে অমির কণ্ঠ, এই বিনুনি, একে তো চুলে টান দিয়েছে, আবার বলছে এই বিনুনি। নাফি দূর থেকে কেবল অমির কর্মকাণ্ড দেখছে। উপমা পিছনে ফিরে বলল, চুল ছাড়েন। অমি চুল ছেড়ে দেয়। আমার চুলে টান দিয়েছেন কেন আপনি? ইচ্ছে হয়েছে তাই। তবে রে বাদর ছেলে, বলে উপমা অমির চুলে টান দিয়ে দৌড়। নাফি দূর থেকে হাসতে হাসতে শেষ। অমি আজ বেশ জব্দ হয়েছে। এটা কি হলো? অমির আহত কণ্ঠ। অফিসার সানাউল সহ কয়েকজন পুলিশ উপমার ঘর পর্যবেক্ষণ করছেন। তেমন কিছুই নেই। পোস্টমর্টেম রিপোর্ট না আসলে সম্পূর্ণ তদন্ত নামতে পারবেন না তিনি। জীবনে অনেক কেসে তদন্ত করেছেন সানাউল, তবে এই কেসটা একটু অদ্ভুত। গর্ভবতী একজন মেয়ে, যার কিনা বিয়ে হয়নি, সে আত্মহত্যা করেছে। মেয়েটা বিগত কয়েক মাস যাবৎ কারো সাথেই ঠিকমতো কথা বলতো না। তার নিজস্ব কোনো মোবাইল নেই। সে কয়েক মাস যাবৎ মোবাইল ব্যবহার বন্ধ করেছে। সানাউল দুটো ধারণা করছেন। 1, মেয়েটিকে রেপ করা হয়েছে। 2, মেয়েটির গোপন কোনো প্রেমিক রয়েছে। কিন্তু কে সে? আফতাব বসে আছেন অধ্যাপক শফিক কামাল স্যারের সাথে। তারা দুজনে চা পান করছেন আর অন্য একটি পোস্টমর্টেম নিয়ে কথা বলছেন। হঠাৎ, স্যার, আজকে ডক্টর অমিতের ব্যবহার আমার কাছে কেমন অদ্ভুত লাগলো। উনি তো কখনো এমন করেন না। সব সময় সবার মন মেজাজ ভালো নাও থাকতে পারে। হয়তো কোনো ঝামেলায় পড়েছেন। ব্যাপারটা তেমন নয় স্যার। তাহলে ডক্টর অমিত কি কোনোভাবে উপমা কেসটার সাথে জড়িত? আমাদের কি অফিসারকে এটা জানানো উচিত নয়? আপনি একটু বেশিই ভাবছেন ডক্টর আফতাব। শুধু শুধু ডক্টর অমিতকে এসবে জড়িয়ে হেনস্থা করার প্রয়োজন নেই। পুলিশ ওনাকে কিছুই করতে পারবে না। উল্টো আপনি বদলি হবেন। তা অবশ্য ঠিক। মন্ত্রীর জামাই কিনা। তার ছেলের সাথে বলেন ফরেনসিক বিশেষজ্ঞ আফতাব, কিন্তু এর শেষ তিনি দেখে ছাড়বেন। অমিতের কথা, উপমাকে আজ বাসায় নিয়ে এসেছি 15 দিন। নিচতলায় বারান্দার পাশটায় ছোট্ট একটা ঘরে উপমাকে রেখেছি। আদরি কিংবা বুয়া কেউ এখনো টের পাননি। আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। সব যদি ঠিকঠাক থাকে তাহলে 1 সপ্তাহের মতো লাগবে। আশা করি এরপর উপমা আর আমার মাঝে কোনো বাধাই থাকবে না। আদরি ঘুমাচ্ছে। আমি উপমার ঘরে যাচ্ছি। মেয়েটা একা একা যদি ভয় পায়। আমাকে দেখে খানিক চমকে গেল উপমা। ও একা বসেছিল। মুখটা ভীষণ মলিন। আমি শক্ত করে জড়িয়ে ধরি তাকে। আবারও কেঁদে দেয় উপমা। কাঁদছো কেন উপমা?
আমার কষ্ট হচ্ছে অমিত, খুব কষ্ট হচ্ছে। কাঁদে না সোনা, আর 1 সপ্তাহ, তারপর তোমার অমিত সব ঠিক করে দিবে। কি করবো অমিত? দেখি আমাকে একটু ভালোবাসতে দাও। অমনি বাঁধন খুলে দূরে সরে যায় উপমা। এটা কি হলো? একদম কাছে আসবে না। তোমার বিয়ের দিন কি করেছিলে মনে নেই? কি করেছিলাম? স্মৃতিতে ভেসে ওঠা আমার বিয়ের দিনের দৃশ্যটা। উপমা আমার বিয়ের রাতে আমার সাথে দেখা করতে এসেছে। তার আবদারটা আমার দ্বারা রাখা সম্ভব নয়। তোমায় একটু আদর করি। কি শুরু করলে তুমি উপমা? এটা বিয়ে বাড়ি, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। আমার ধমকে মলিন হাসলো উপমা। কান্না আটকানো গলায় বলল, প্লিজ অমিত, শেষবারের মতো, আর কখনো বিরক্ত করব না। আমি কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। উপমা নিজের পা উঁচিয়ে আমার কপালে চুমু খেলো, যেমনটা সে সবসময় করত। আমার বুক সমান উচ্চতা তার। আমি অদ্ভুত একটা টান অনুভব করলাম। হৃদয় স্ফুটিত হতে চাচ্ছিল আবার। কমলিনীর মায়ায় জড়াতে চাচ্ছিল। নিজেকে সামলে নিলাম। কেরিয়ারের কাছে ভালোবাসা নিতান্তই তুচ্ছ ব্যাপার। কপাল থেকে আমার কপালে ঠেকলো উপমার উষ্ণ ঠোঁট। চুমুতে ভরিয়ে দিল আমায় পাগলের মতো। টের পেলাম উষ্ণ ঠোঁটের পাশাপাশি উষ্ণ অশ্রুমালার লেপটানো প্রলেপ, কমলিনীর অশ্রুর প্রলেপ। আস্তে আস্তে আমার ঠোঁটে ঠোঁট ডুবাতে চাচ্ছিল উপমা। ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তাকে। অনেকটা বিরক্ত কণ্ঠে বললাম, এবার তুমি যাও। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে উপমা। আমি বরাবরই মুগ্ধ। আমি তার মাঝে মুগ্ধতার মোহজাল খুঁজে পাই। হয়তো সারা জীবন পাবো, তবে আপন করে নেওয়া বোধহয় আমার দ্বারা হবে না। মাথা নিচু করে ফুফিয়ে কাঁদছে উপমা। আজ আর আমি তাকে বুকে টেনে নেইনি। প্রত্যেকবারের মতো মাথা হাত বুলিয়ে বলিনি, শুনছো মেয়ে, আমি আছি তো। হয়তো এমন কিছুরই আশা করেছিল উপমা। ভিতর থেকে আমাকে ডাকা হচ্ছে। আমার এক ডক্টর কলিগ, ছোট ভাই মহসিন ফোন করছে বারবার। আমি কলটা কেটে ঠায় দাঁড়িয়ে আছি। আর কখনো দেখা হবে না আমাদের। উপমাও দাঁড়িয়ে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে খালি। কি হলো, যাও, ধমকে উঠলাম আমি। আমার ধমকে কেঁপে উঠল উপমা। অভিমান ভরা মুখে পিছু ফিরল সে। তার হাঁটু সমান চুলগুলোতে এলোমেলো বেনি। ঢাকায় এসে হিজাব ছাড়া কোনো দিন বাইরে বের হতো না। আমার কারণেই এলোকেশ লুকিয়ে হিজাব পরত, আজ পরেনি। আমি আজ আর তাকে বকা দিইনি। শরৎকাল চলছে। হালকা হিমেল হাওয়ায় চুলগুলো উঠছে তার। আমি ফিরে আসবো এমন সময় পিছু ফিরে এক ছুটে আমার বুকে এসে পড়ল উপমা। শেরওয়ানির কলার ধরে বলল, বলে দাও সব মিথ্যে। তুমি আমার সাথে মজা করছো। অমিত। কান্নার কারণে কথাগুলো অস্পষ্ট। আমি বিরক্ত হয়ে সরিয়ে দিলাম তাকে। কেন বুঝতে পারছো না উপমা? এটাই বাস্তবতা। প্লিজ চলে যাও। তুমি না আমাকে ভালোবাসো? তাহলে আমার ভালোবাসার কসম দিলাম, আর কোনো দিন আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না তুমি। উপমা চুপ করে রইল খানিকক্ষণ। অতঃপর বলল, শেষবার কমলিনী বলে একটা ডাক দিবে। কথাটা বলতে কি বুক ফাটা কষ্ট হচ্ছে উপমার। কথার স্পর্শ আমার হৃদয়ে লাগলো। চুপ করে রইলাম আমি। উপমার কিছুই বলল না। পিছু ফিরে চলে গেল, সারা জীবনের জন্য। উপমা হয়তো ভাবছে আমি হয়তো তাকে হাত বাড়িয়ে ডাক দিব, বুকে জড়িয়ে নিব তাকে, চোখের অশ্রু মুছিয়ে বলবো, আমি তো মজা করছিলাম কমলিনী। আমি তা করলাম না। কেটে গেল সহস্র সময়। একবার তাকালো উপমা আমার দিকে। ল্যাম্পপোস্টের আলোয় খালি রাস্তাটায় আমি দেখলাম তিরস্কার ভরা ছলছল দুটি আঁখি। তাকানোর সময়কাল ছিল কেবল 2 সেকেন্ড। ভিতরে কেঁপে উঠলাম আমি। এই দৃষ্টির উপমাকে তো আমি চিনি না। উপমা তুড়ি বাজে আমার মুখের সামনে। ধ্যান ভাঙে আমার। কি মনে পড়েছে? সরি, আমাকে ক্ষমা করে দাও উপমা। ক্যারিয়ারের চিন্তায় আমি এতটা বিভোর ছিলাম। তুমি তো জানো কত কষ্ট করে আমি ডাক্তার হয়েছি, চাকুরি পেয়েছি।
মন্ত্রী সাহেব, তার মেয়ের কারণে আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। এখন আমার ভুল বুঝতে পেরেছি। এখন আর কেরিয়ারের ভয় নেই, আর নেই। হাসি ফুটে ওঠে উপমার ঠোঁটে। ঠোঁট দুটো আঁকড়ে ধরি আমি। আমার ভালোবাসায় আজ পাগল করে ছাড়বো আমার কমলিনীকে। ভালোবাসা অতীত। জানেন, আমার মাঝে মাঝে ভাবলে অবাক লাগে, আমি কি করে আপনার প্রেমে পড়লাম। পাহাড়ের ওপর ঘাস ভরা স্থানে শুয়ে আছে অমিত উপমা। ঝগড়া থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। কত মাস পেরিয়ে গেল। উপমা নতুন ক্লাসে উঠেছে। অমিত নাফি কলেজ শেষ করে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে। অমিতের হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে উপমা। আপনি যদি ঢাকা মেডিকেলে চান্স পান, তাহলে কি আমাকে ভুলে যাবেন? অমিত আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে বলে। উপমা উঠে বসে, মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, আমাকে তো ভুলে যাবেনি। আমি পুরানো হয়ে গেছি না? ঢাকা যাবেন, সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে চলাফেরা করবেন। আমি তো এখন গাইয়া, অসুন্দরী। অমিত ধরফরিয়ে উঠে বসে। বোকা বনে গিয়েছে বেচারা। তোমার আবার কি হলো? একদম ঢং করবেন না। নিজে বললেন আমাকে ভুলে যাবেন। আমি আবার কখন বললাম? উপমা উঠে দাঁড়ায়। এই ছেলেটা একটা আস্ত পাগল। এই উপমা, উপমা দাঁড়াও। কি হলো? অমিত চলছে উপমার পিছু পিছু। রাগ, অভিমান সবকিছু ছাপিয়ে চলছিল অমিত আর উপমার জীবন। অমিত ঢাকা মেডিকেলে চান্স পায়, আর নাফি বুয়েটে। দুজনে পাড়ি জমায় ঢাকা। বেশি দিন দূরে থাকতে হয়নি অমিত উপমাকে। বাবা মায়ের বদলি ঢাকা হয়, উপমাও ঢাকা চলে আসে। হাতে হাত রেখে রবীন্দ্র সরোবর ঘুরে বেড়ানো, টিএসসিতে বসে চা খাওয়া, লেকের পাড়ে নির্জনে বসে থাকা, ফুচকা খাওয়া, কত কত স্মৃতি। নাফির উপস্থিতিতে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল দুজনে। কিন্তু তারা কি আর জানতো এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর। বর্তমান পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী এটি একটি সুইসাইড কেস। লাশ দাফনও হয়ে গিয়েছে। তবে ভিকটিমের কারো সাথে কোনো সম্পর্ক ছিল কিনা এই তথ্যটি এখনও উদ্ধার করতে পারেনি সানাউল। মেয়েটা বড়ই রহস্যময়। কোনো মেয়ে বন্ধু নেই, মোবাইল ব্যবহার করে না। ইডেন কলেজে পড়াশোনা করেছে। সহপাঠীদের সাথেও নাকি তেমন সখ্যতা ছিল না। এদিক থেকে উপমার বাবা মা চাচ্ছে না বেশি ঝামেলা করতে। তারা এসব মামলা মোকদ্দমা ঝামেলায় জড়াতে চায় না। এমনিতেই তাদের যা সম্মান যাওয়ার গিয়েছে, আর নয়। সানাউল অবাক হয়, কি অদ্ভুত বাবা মা। সানাউল বুঝতে পারছে এই কেসটাও ধামাচাপা পড়বে বহু ফাইলের নিচে। যে অপরাধের শিকার হয়েছে তার পরিবারই যদি বিচার না চায়, তাহলে পুলিশ হয়েও সে কতটুকুই বা করতে পারবে। তবে আজ একটি ক্লু পেয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞ আফতাব তাকে রেস্টুরেন্টে দেখা করতে বলেছেন, কিন্তু অফ ডিউটিতে সিভিল ড্রেসে। এখন সানাউল সেখানেই যাচ্ছে। দেখা হওয়ার পর ফর্মালিটি সারল দুজনে। টুকটাক কথা হওয়ার পরই আসল কথায় আসে আফতাব। স্যার, আপনি কি এখনো উপমা সুইসাইডের তদন্ত করছেন? কতটুকু আগালেন? কেসটা ভীষণ অদ্ভুত ডক্টর আফতাব। মেয়েটির পরিবারের সামনে এগোতে চাচ্ছে না। তাদের ধারণা তাদের মেয়ে কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, পাপ করেছে, পাপের শাস্তি পেয়েছে, তাই তারা আর মামলায় আগ্রহী নয়। মিডল ক্লাস ফ্যামিলি কিনা, মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তা ঠিক, তবে গোপন সে প্রেমিককে কিছু জানতে পেরেছেন? নাকি মেয়েটা রেপের শিকার? আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্যই নেই ডক্টর। উপমা বেশ রহস্যময় মেয়ে। সহপাঠীদের সাথেও এত বেশি সখ্যতা ছিল না তার। আমি আপনাকে একটি তথ্য দিতে চাই স্যার। নড়ে চড়ে বসে সানাউল। কি তথ্য দিবেন ডক্টর আফতাব? কিছুদিন আগে আমাদের হাসপাতালের একজন ফরেনসিক বিশেষজ্ঞের সাথে পররাষ্ট্র মন্ত্রীর মেয়ের বিয়ে হলো। শুনেছেন? শুনবো না বলছেন?
এত ঢাকঢোল পিটিয়ে বিয়ে দিলেন মন্ত্রী সাহেব। মন্ত্রীর মেয়ের জামাই ডক্টর অমিত রাওনাফ বোধহয় উপমা কেসের সঙ্গে জড়িত। মানে? বর্তমান মন্ত্রী সাহেব হন্তদন্ত হয়ে ছুটে এলেন মেয়ের ধানমন্ডির বাসায়। আদুরি সোফায় বসে কাঁদছে। মন্ত্রী সাহেব মেয়েকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দেন। এতক্ষণে আদুরির ফোফানো শুরু হয়ে গিয়েছে। কাঁদে না মা আমার, কি হয়েছে বাবাকে বলো মা। মেয়েটার কান্না যে তার সহ্য হয় না। ছোটবেলা থেকেই মোমের পুতুলের মতো বড় করে তুলেছেন মেয়েকে। যখন যা চেয়েছে তাই দিয়েছেন। তাই তো সেদিন যখন মেয়েটা কেঁদে কেঁদে বলল সামান্য এক ফরেনসিক বিশেষজ্ঞ তাকে প্রত্যাহার করেছে, সেই ছেলেকেই তার চাই, তিনি মানা করেননি। কত ছলে কৌশলে বিয়েটা সেরেছেন, তাও ছেলেটা এতিম, আপন বলতে দুনিয়ায় কেউ নেই। তিনি খোঁজ নিয়েছেন। এক বন্ধু ছিল নাফি নামে, বুয়েটে পড়তো, সেও রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। প্রেমিকা আছে, সেসব নিয়ে তিনি মাথা ঘামাননি। উপযুক্ত ছেলে মেয়ে বন্ধু থাকতেই পারে। বাবা অমিত আমাকে ডিভোর্স দিয়েছে। হোয়াট? মন্ত্রী সাহেব চমকে গেলেন। আদুরি হাতে থাকা ডিভোর্স পেপার এগিয়ে দেয়। মন্ত্রী সাহেব তা দেখে নিস্তব্ধ হয়ে বসে থাকেন। সত্যিই কি ইচ্ছের বিরুদ্ধে ভালোবাসা যায় না? হয়তো। আদুরি কাঁদছে, কাঁদুক, অমিত আর কখনো ফিরে আসবে না। সানাউল আপাতত উপমা কেসটা নিয়ে তদন্ত করছে না, আত্মহত্যা করেছে, ব্যাস, ফাইল বন্ধ। আজ হঠাৎ তার কাছে একটি চিঠি আসে। একজন মনোরোগ বিশেষজ্ঞ চিঠি পাঠিয়েছেন। গত রবিবার এই মনোরোগ বিশেষজ্ঞের খোঁজে গিয়েছিল সে, মূলত অমিতের ব্যাপারে জানতে, কিন্তু পায়নি। সানাউল চিঠি খোলে। সানাউল সাহেব, আশা করি ভালো আছেন। আপনি অমিতের বিষয়ে জানার জন্য আমার চেম্বারে এসেছিলেন। দুঃখিত, আমি সেদিন ছিলাম না। অমিত একজন সিজোফ্রেনিয়া রোগী। তার প্রখর হ্যালোসিনেশন হয়, বিশেষ করে মৃত মানুষের সাথে কথা বলা। অমিতের বাবা মা মারা যায় খুব ছোটকালে, তবে তার ধারণা তার বাবা মা বেঁচে আছে। তার বন্ধু নাফি তাকে আমার কাছে নিয়ে আসে অনেক আগে। ভাগ্যের কি পরিহাস দেখুন, নাফি ছেলেটাও মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। অমিত নিজেই আসতো আমার কাছে। নাফি বেঁচে আছে, বিদেশ গিয়েছে, এটা তার ধারণা। অনেক কিছু শেয়ার করত, আমিও তাকে বোঝাতাম। সে তো নিজেও একজন ডক্টর। দুদিন আগে এসেছিল, বলল উপমা মেয়েটা তার সাথে আছে। উপমার বোন রূপমা মারা গিয়েছে। উপমা মেয়েটার সাথে অনেক আগে কথা হয়েছিল। তার বোন ছিল রূপমা নামে, যে কিনা ছোটবেলায় মারা গিয়েছে। অমিত বলেছে সে আবার পাহাড়ে ফিরে যাবে, আমি বাধা দেইনি। আমি বাধা দিল এই ইট পাথরের শহরে সে নিজেও থাকতো না। মন্ত্রী যা করেছেন উচিত করেননি। মাঝখানে একটা ভালোবাসার গল্প অসমাপ্ত রয়ে গেল। আপনি চাইলেও মনে হয় না এখন অমিতকে ধরতে পারবেন। সে কোথায় গিয়েছে তা কেউই বলতে পারবে না। ভালো থাকবেন। ইতি ডক্টর মহসিন। সানাউল চিঠিটা পড়ে বিস্মিত হয়ে বসে আছে। ডক্টর আফতাবকে জানানো দরকার অমিতের কথা। আদরিকে ডিভোর্স দিয়ে দিয়েছি, জোর করে ভালোবাসা হয় না। আমি আমার রূপমাকে ভীষণ ভালোবাসি। বিয়েটা করাই আমার ভুল ছিল। আমার রূপমাকে কষ্টে রেখে এই ভুল সারা জীবন বয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তাই উপমাকে নিয়ে ফিরে যাচ্ছি সেই পাহাড়ের বুকে, যে পাহাড়ের বুকে প্রথম দেখি আমার এলোকেশিকে। নাফি আমার সাথে অনেক দিন যাবৎ কথা বলে না, ফোন দিলেও ধরতো না। তার মতো আমি উপমাকে ঠকিয়েছি। আজ সেও খুশি, ফোনে কথা হয়েছে, কিছুদিনের মধ্যেই ফিরবে। এবার ভাবছি ছেলেটাকে বিয়ে দিয়েই ছাড়বো, আর দেশ ছাড়তে দিব না। উপমা এতক্ষণ বেশ জ্বালিয়েছে আমাকে। অমিত, আমরা কিন্তু এটা করব, ওইটা করব, আরও কত কথা মেয়েটার। আমার কমলিনীর সেই চঞ্চলতা ফিরে এসেছে। তার চোখে কোনো ভয় নেই, উত্তাপ নেই। এখন আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘুমাক, কতদিন যাবৎ ঘুম নেই চোখে।
ধানমন্ডির বাসায় থাকাকালে কতটা উৎকণ্ঠা নিয়ে দুজনে থেকেছি। এই বুঝি বুয়া দেখে ফেলল, এই বুঝি আদুরি জেনে গেল। সৃষ্টিকর্তার কৃপায় সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। এখন আমি আর উপমা পাহাড়ের বুকে ছোট একটা গ্রামে ঘর বাঁধব, টোনাটুনি সংসার পাতব। কোনো এক বর্ষায় আমাদের ছোট কুঁড়ে ঘরে বসে দুজনে চা খাবো, সুখ দুঃখের গল্প করব। এই তো আর কিছুক্ষণ। বাস ছুটে চলছে। ডক্টর মহসিন বলেন, এসব নাকি আমার হ্যালোসিনেশন। আচ্ছা, এসব যদি হ্যালোসিনেশনই হতো, তাহলে এই যে উপমা আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে আর আমি তাকে যত্ন করে আগলে রেখেছি। পাশের সিটের ভাইটি জিজ্ঞেস করলো, ভাই, ভাবিকে অনেক ভালোবাসেন? আমিও মুচকি এসে উত্তর করলাম, অনেক ভালোবাসি। এটা কি ঘটতো? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।